3.5 ঘন্টার উৎকণ্ঠা শেষে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি চেষ্টার অবসান। যৌথ অভিযানে জিম্মি কর্মকর্তা কর্মচারীরা অক্ষত উদ্ধার, অস্ত্রসহ 3 জনের আত্মসমর্পণ। ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। ৭১-এর অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করতে পাক প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান ডক্টর ইউনূসের। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শাহবাজ শরীফ। জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট শাটডাউন, পলকের স্বীকারোক্তি। তদন্ত সংস্থার হাতে হোয়াটসঅ্যাপ কথোপকথন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট কিলিং ঠেকাতে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ। পিলখানা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৩.৫ ঘন্টার উৎকণ্ঠার পর কোনো রক্তপাত ছাড়াই অবসান হয় কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা। যৌথ বাহিনীর কাছে 4টি খেলনা অস্ত্র সহ আত্মসমর্পণ করে এক তরুণ ও 2 কিশোর। পুলিশ বলছে অ্যাডভেঞ্চারের অংশ হিসেবে এই ডাকাতির পরিকল্পনা। আর ব্যাংক কর্তৃপক্ষ জানায় তাদের কোনো টাকা খোয়া যায়নি। রবিবার থেকে স্বাভাবিকভাবে চলবে ব্যাংকের কার্যক্রম। জিম্মি থাকা একজন জানান 3.5 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা। পুরো ঘটনার খবর রেখেছেন সহকর্মী আরিফিন শাকিল। দুপুর 2টা রেমিটেন্সের টাকা তুলতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে 3 যুবক। ব্যাংকের পিয়ন রতন বিশ্বাস তাদের সিরিয়ালের জন্য টোকেন নেয়ার অনুরোধ করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় পিস্তল ঠেকায় আগতদের একজন। ক্যাশের দিকে চলে যাচ্ছে, তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না, বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে। তখন বলছে সবাই হাত উঁচা করো, হাত উঁচা করে মাথা নিচু করো। সবাই আমার বন্দুক দেখে আর কি সবাই মাথা নিচু করেছে। ঘটনা টের পেয়ে ব্যাংকের ম্যানেজার টেলিফোনে বিষয়টি জানান ভবনের নিরাপত্তা রক্ষীকে। বন্ধ করে দেওয়া হয় ভবনের মূল ফটক। এলাকাবাসীকে খবর দেওয়া হলে ডাকাত পড়ার খবর জানানো হয় মসজিদের মাইকে। মুহূর্তেই ব্যাংক ভবনটি ঘেরাও করা হয়। বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয় অপরাধী চক্র। 3 জন ভিতরে আসছিল, একজন সামনে আসছিল। তো জানলার সামনে আইসা বলতেছে যে এই সামনে আসবি না, গুলি করুম। ওর সাথে একটা ছোট পিস্তল ছিল। ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে, গুলি করবে। তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে। গ্লাস ভাঙছে, ঘুষি মারছে। এরপর একে একে আসতে থাকে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। দীর্ঘ 3.5 ঘন্টা নানা কৌশলে সমঝোতায় রাজি হয় তারা। বিকাল 5:30টার দিকে আত্মসমর্পণে রাজি হলে কঠোর নিরাপত্তায় 3 ডাকাতকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে। উদ্ধার করা হয় কয়েকটি অস্ত্র। আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ডওভার করে। ব্যাংকে 10 জন কর্মকর্তা, কর্মচারী ও 6 জন গ্রাহক ছিল। তাদের মধ্যে 3 জন নারী। ব্যাংক কর্তৃপক্ষ জানায় শুরুতে 18 লাখ টাকা বস্তায় ভরলেও পরে পুলিশ তা জব্দ করে। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। পুলিশ জানায় ডাকাত দলের আরাফাত শিফাতের বয়স 16 আর লিওন মোল্লার বয়স 22। তাদের কাছ থেকে উদ্ধারকৃত খেলনা পিস্তল আর চাকুগুলো নতুন কেনা। সিনেমা দেখে ডাকাতির পরিকল্পনা করে তারা। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও। ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে পুলিশ। এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে ড ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো স্থায়ী সমাধান করা ভালো। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্বিপাক্ষিক সম্পর্কে অমীমাংসিত বিষয়গুলো খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা ইসলামাবাদ সম্পর্কে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহের কথাও জানান তিনি। এ সময় ড ইউনূসও বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্মতি প্রকাশ করেন। বৈঠকে বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে দুদেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন দুই নেতা। ড ইউনূস জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। সার্ক ও বাংলাদেশকে পুনরুজ্জীবিত করার জন্য ড ইউনূসের উদ্যোগকে স্বাগত জানান শাহবাজ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং অধ্যাপক ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে D8ভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে D8 সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে তরুণ প্রজন্ম, তাই তাদের সেভাবে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এবার D8 সম্মেলন। সেখানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মিশরের প্রধানমন্ত্রী আবদেল ফাত্তাহ এল-সিসি প্রধান উপদেষ্টাকে D8 সম্মেলনে স্বাগত জানান। পরে ড ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বলেন, আগামী দিনের উৎপাদন এবং সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি। জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে। সেই উদ্যোগকে এগিয়ে নিতে 2025 সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ endeavored to advance D8 cooperation. D8ভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও সমতুল্য প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তা গভীর করার প্রস্তাব দেন ড ইউনূস। As Bangladesh passes the baton to Egypt, প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে হবে। বিভিন্ন কর্মক্ষেত্রে লাখো তরুণকে ধারাবাহিকভাবে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর বর্তমানের লড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার সমৃদ্ধির। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বলেন, দেশের বাইরে ও ভেতরে চলছে নানামুখী ষড়যন্ত্র। জনসম্পদ রক্ষায় তাই দরকার জনগণের সরকার। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। তিনি বলেন, 5 আগস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন, আর এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম, দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তারেক রহমান আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে চলছে নানা ধরনের ষড়যন্ত্র, তাই সংকট মোকাবেলায় দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, ক্ষমতায় গেলে ৩১ দফার বাস্তবায়ন করবে বিএনপি। তবে জনস্বার্থে যে কোনো মতামত গ্রহণ করতেও রাজি দলটি। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই ৩১ দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হয়নি। একই সঙ্গে এই বিষয়ে প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমনটা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমনটাও জানান তিনি। জনগণের আশা পুরোপুরি পূরণ না হলেও পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানান মির্জা ফখরুল। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। পরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট। জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থার। গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররাও। এক পর্যায়ে বন্ধই করে দেওয়া হয় ইন্টারনেট সার্ভিস। এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কখনো বলেন সুইচে চাপ লেগে বন্ধ হয়ে গেছে, কখনো বলা হতো খাজা টাওয়ারে আগুনে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G কিছুটা কমিয়ে 2Gতে নিয়ে আসলাম, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। বুধবার জুলাই আগস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদও করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানেই তিনি স্বীকার করেন শেখ হাসিনাই ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। পলক জিজ্ঞাসাবাদে জানান গণহত্যা ধামাচাপা দিতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তদন্ত সংস্থার কাছে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন রয়েছে জানান চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। পলক ছাড়াও তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তা বলতে চায় না চিফ প্রসিকিউটর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ সহ ৫৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। আসামি করা হচ্ছে সে সময়ের গোয়েন্দা বাহিনীগুলোর প্রধানদেরও। তারা বলছেন সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঠিক কী কারণে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয় তা এখনও স্পষ্ট নয়। কাদের ইশারায় এই হত্যাকাণ্ড? ১৫ বছরেও মেলেনি এর জবাব। নিহত ৫৭ সেনা কর্মকর্তার পরিবার এবার দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শহীদ পরিবারের সদস্যদের দাবি, বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। দুই বাহিনীর মনোবল ধ্বংস করে হুমকির মুখে ফেলা হয় দেশের সার্বভৌমত্ব।
আমি শহীদ কর্নেল কুদরত এলাহীর সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে বিডিআরের লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই। বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বুকটা ফেটে যায়। জাতিকে দেখানো যে এটা ডাল ভাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না, সেটাই আমাদেরকে এনে দেন। পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ সহ 58 জনকে আসামি করা হয়েছে। তালিকায় আছেন সে সময়ের গোয়েন্দা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাও। পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডির তদন্তে সরকার কমিশন গঠন করলেও জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করেন নিহত সেনা সদস্যদের পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে দেশের নানা স্থানে 7 শিক্ষার্থী খুনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তায় ব্যর্থ। 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করে বলছে সরকারকে এসব বন্ধে উদ্যোগ নিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্দোলনকারীদের। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শিহানকে কুপিয়ে আর এআইইউবির শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে খুন করা হয় মাসুদ ও রায়হানকে। চট্টগ্রামে ছুরি মেরে হত্যা করা হয় জসিমকে। পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয় সুজানা ও কাব্যের মরদেহ। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে নিহতরা সবাই শিক্ষার্থী। এর মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া যেমন আছেন, তেমনি আছে দুটি ছাত্র সংগঠনের 3 নেতাকর্মীও। এসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছেন আন্দোলনকারীরা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলবো, তার স্টেপ কি, তার কথা কি, প্রশাসনকে ব্যর্থ বলবো যে এতগুলো মারা যাওয়া একই সপ্তাহে কোনো ছিনতাই বা কোনো তহবিলের কোনো কিছু মানুষের অ্যাটাকে হতে পারে না। যদি আমাদের সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তারা নিজেরা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তার মানে বুঝতে হবে এই জায়গায় সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এবং তাদের জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবিও তাদের। তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন, আপনাদেরকে 24 ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না। এগুলো অ্যারেস্ট করতে না পারেন, এর বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে আপনাদেরকে পালাতে হবে। থেকে বাসায় ফিরে যাব কিনা, আমার পরিবারের লোকজনরা নিরাপদ থাকবে কিনা, আমাদের কোনো গ্যারান্টি নাই, এখনো নাই। আর রক্ত নিয়ে খেলবেন না, দ্রুত এদের বিচার করুন। এদিকে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে। এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। দেশব্যাপী এমন হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তারা কারো কোনো বিচার করতে পারে নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে মামলাটি পুনর্তদন্ত হওয়া উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা এই মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ.কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের সময় এক বিশেষ অধিবেশনে সকল পক্ষ ও অঞ্চলের বাইরের স্টেক হোল্ডারদেরকে ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। বলেন, গাজা, পশ্চিম তীর ও লেবাননে গণহত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধাপরাধের শামিল। ফিলিস্তিন ও লেবাননে পুনর্গঠনের ব্যয়ের একটি প্রক্রিয়া শুরু করার জন্য D8 নেতাদের প্রতি আহ্বান জানান ড মোহাম্মদ ইউনূস। D8 শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গে শক্তিশালী বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থার মহাসচিব হুসেইন আল শেখ। বৃহস্পতিবার কায়রোতে শীর্ষ এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। PLO নেতার সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র ও তাদের সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন জানায়। প্রধান উপদেষ্টা PLO নেতাকে একটি শিল্প বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, যা জুলাই মাসের গণঅভ্যুত্থানের দেয়ালচিত্র ও মুরালের ওপর ভিত্তি করে লেখা, উপহার দেন। PLO এর নির্বাহী সদস্য ড জিয়াদ আবু আমেরও বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনে NID সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে চালানো অভিযানে বিশাল চক্রের প্রমাণ পেয়েছে দুদক। আটক করা হয়েছে 2 দালালকে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংশোধনে প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। গোপন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যালয়ে প্রবেশের আগেই রেকি করা হয় নির্বাচন কমিশন অফিসের আশপাশের এলাকা। আটক করা হয় সন্দেহভাজন 2 জনকে। একজনটা কল দিছি বাইরের যে করা যাইব কিনা, উনি বলছে রেট বেশি করা লাগবে না। আর কোনো সময় করি না, আমি এই লাইনে মাত্র 2 মাস আমি কাজ করি কম্পিউটার অপারেটর। NID সংশোধন কি করতে হবে? ওটা জমা দিয়ে দিবে, সে 4000 টাকা লাগবে। এর বলে কোন স্যার আছে, মিজানুর স্যার, এই অফিসের। পরে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে জানানো হয় অভিযানের বিষয়ে। গণমাধ্যমকে বলা হয় NID সেবায় ঘুষ লেনদেনের বিশাল চক্রের সন্ধান পাওয়ার কথা। NID কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যেও কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনের অপেক্ষায় আছে কয়েক লাখ NID। আর এই সুযোগ নিয়েছে দালাল এবং ইসির কর্মকর্তা কর্মচারীরা। আগামী 3 মাসের মধ্যে এসব সমস্যা সমাধান হবে বলেও জানান তিনি। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি। আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। আমি আশা করছি এটা শুধু 3 লাখ না, 3,78,000ই আমরা শেষ করার চেষ্টা করব। দুর্নীতি বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা। খুব শীঘ্রই এটার অ্যাকশন দেখবেন ইনশাআল্লাহ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের ছেলে সহ 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরিবার সংশ্লিষ্টদের 125 অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। এদিকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রীর নামে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে চট্টগ্রামের চাকতাই শাখা থেকে 1092 কোটি টাকা লুটপাট হয়েছে। এস আলমের কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারাহর চৌধুরীকে সামনে রেখে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি। এ ঘটনায় ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক ও ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি সহ 58 জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে
আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে বিদেশে অর্থ পাচারের ঘটনায় এস আলমের পরিবার সংশ্লিষ্ট 125টি অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। ফারিস্ট ইসলামী ব্যাংকের এসব অ্যাকাউন্টে এখনও 22 কোটি টাকারও বেশি জমা রয়েছে। এদিকে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সরোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পাশাপাশি 137 বাস ক্রয়ের অনিয়মে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সরোয়ার সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পিএলসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মাওলানা সাদপন্থীদের দায়ী করে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন জুবায়েরপন্থীরা। সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন তারা। সাদপন্থীরা বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকলে তাবলিগ নিয়ে বিরোধ মিটবে না। আর জুবায়ের অনুসারীরা বলছেন, সাদ তার মতবাদের জন্য ক্ষমা চাইলেই ঐক্য সম্ভব। ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সংঘর্ষে 4 জন নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করা হয় গাজীপুরের শ্রীপুরে। সাদপন্থীদের হামলাকারী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন জুবায়েরপন্থীরা। জুবায়েরপন্থীরা সড়ক অবরোধ করে কুমিল্লার বিশ্ব রোডেও। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে টঙ্গী তুরাগপাড়ে ইজতেমা মাঠ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। জরুরি প্রয়োজনে যারাই এই এলাকা দিয়ে যাতায়াত করেছেন সবাইকে পড়তে হয় জেরার মুখে। ইজতেমা মাঠের ভিতরে ফাঁকা, আর বাইরে পরিস্থিতি অনেক ভালো আছে। বাইরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মানে কড়া পাহারায় তারা ডিউটিরত আছে। উত্তরায় ওলামা পরিষদের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। অভিযোগ করেন, সাদপন্থীরা আওয়ামী লীগের দোসর হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই খুন যারা করেছে এবং এই খুনে যারা মদত দিয়েছে, খুনি এবং খুনের মদতদাতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসী বাহিনীকে, এই জঙ্গি বাহিনীকে, এই ভারতের প্রেতাত্মাদেরকে আমরা এই দেশে আর কোন রকমের কার্যক্রম চালাতে দিব না ইনশাআল্লাহ। জুবায়েরপন্থীরা গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা করবেন তারা। ইজতেমা তো ইনশাআল্লাহ হবে এবং ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। যারা এরকম রাষ্ট্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অভ্যস্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? মিরপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাদপন্থীরা। বলেন, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করছেন হেফাজত নেতা মুমিনুল হক ও তার অনুসারীরা, তাতেই সংঘর্ষের সূত্রপাত। তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাদপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সাদপন্থীদের অভিযোগ, এই তৃতীয় পক্ষ না সরলে 100 বছরেও তাবলিগ জামাতের বিভক্তি কাটবে না। তবে জুবায়েরপন্থীরা বলছেন, মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলেই সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে সড়কে ঝরল 5 তাজা প্রাণ। এর মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। সবাই ছিলেন সিএনজি অটোরিকশায়। বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে 5 জন নিহত এবং 1 জন আহত হন। খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত হন 17 জন।
চকরিয়ায় মোটর পার্টসের দোকানের কর্মী ফিরোজ আহমেদ ছুটি কাটাতে 2 ছেলে 1 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের হাটহাজারীতে মধ্যম মাদ্রাসায় গ্রামের বাড়িতে। পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ফিরোজ, তার স্ত্রী শাহিন আক্তার এবং 6 মাস বয়সী ছেলে জাহেদুল। ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশার চালক মনিরুল মান্নান এবং আব্দুর রহমান নামে আরও 2 জন। নিহত 5 জনই ছিলেন সিএনজি অটোরিকশায়। পেকুয়া টইটং হাজিবাজারে এবিসি আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমি সাথে সাথে হাসপাতালে ছুটে আসি, এসে আমি জীবিত পাই নাই, মৃত পাইছি। হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে ভিড় করতে থাকে স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুল পথে আসা ডাম্প ট্রাকের কারণে এই দুর্ঘটনা। ট্রাকটি পুলিশ জব্দ করলেও পালিয়েছে চালক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের সহায়তা দেন কক্সবাজার জেলা প্রশাসক। দাফন কাফনের যে বিষয়টি এটি নিশ্চিত করা হবে এবং এর পরবর্তী সময়ে যারা আহত আছেন এবং যে পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের যে কোনো ধরনের সহায়তার জন্য সরকার তাদের পাশে থাকবে। অন্যদিকে ভোর 6টায় খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত হয়েছে 17 জন। কুমিল্লা থেকে গ্রুপ ট্যুরে সাজেক যাচ্ছিলেন তারা। মাইনর ইনজুরির মতো আছে। আমরা প্রাথমিক চিকিৎসাটা দিছি আমাদের জরুরিভাবে দিয়েই আমরা উপরে পাঠাইছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সেন্ট মার্টিন দ্বীপে একজন অজ্ঞাত যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে জোয়ারের সময় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ। প্রাথমিক সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত এখনও পাওয়া যায়নি। মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেরইল পলিতা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শরীফুল শেখ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ গোলাম আকবরের অনুসারী ছিলেন। গোলাম আকবরের সাথে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য গাজী রাজার দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে শরীফুল গ্রামের বাজারে গেলে গাজী রাজার অনুসারীরা ধারালো অস্ত্র দিয়ে শরীফুলকে কুপিয়ে জখম করে। এ সময় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা 250 শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাজারে আনা হয়েছে 10টি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রি তার সমৃদ্ধ ফর্টিফাইড আটা। ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের তত্ত্বাবধানে এবং গ্লোবাল অ্যালায়েন্সের কারিগরি সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশে খাদ্য ফোর্টিফিকেশন বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপনা করা হয়। ফোর্টিফাইড আটা ময়দা চালুর মাধ্যমে গেইন বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে ইফাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর্দা উঠল 3 দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের। বুধবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয় এই উৎসব। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহজাবিন চৌধুরী এবং তার প্রিয় মালতী চলচ্চিত্রের পরিচালক ও কলাকুশলীগণ। এরপর দুপুর 1টায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র কাজল রেখা এবং দুপুর 3:30টায় প্রসূন রহমান পরিচালিত প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। 3 দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ধারাবাহিক আয়োজন হিসেবে আজ সকাল থেকে বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবের তৃতীয় দিন শুক্রবার দুপুর 2টায় প্রদর্শিত হবে পেয়ারার সুবাস এবং বিকেল 4:30টায় তুফান চলচ্চিত্রটি পুনরায় প্রদর্শিত হবে। বিজয়ের মাস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহীতে শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাচ, গান, আবৃত্তি সহ কলা প্রদর্শন করেন শিল্পীরা। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ সহ রাজশাহীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাহরাইনের বাংলাদেশ ইউথ ক্লাব। বাংলাদেশের প্রতি বাহরাইনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসের মাটিতে বাংলাদেশের বিজয়ের গৌরবময় ইতিহাস উদযাপন করা হয়। প্রবাসে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশ ইউথ ক্লাবের সদস্যদের পাশাপাশি বাহরাইনে বসবাসরত বহু প্রবাসী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিফা এলাকায় শেষ হয় শোভাযাত্রাটি। সৌদি আরবে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। রাজধানী রিয়াদে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী 14 গ্রাম বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আইয়ুব আলী। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন ইয়াকুব সোহেল, জামাল উদ্দিন, ফরহাদ হাজারি, রফিকুল ইসলাম মাঝি, আলাউদ্দিন সহ সংগঠনের বিভিন্ন সদস্যরা। সভায় বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপস্থিত সদস্য বক্তারা। কানাডায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা ও মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাইদুর রহমান ও পরিচালনা করেন আব্দুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে সভায় যোগ দেন ইশতিয়াক আজিজ উলফাত, সেলিমা রহমান ও ফয়সাল আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় আরও বক্তব্য রাখেন আরমান মিয়া মাস্টার, ফারুক হাওলাদার, আব্দুস সামাদ নান্টু ও জাহাঙ্গীর আলম। সভায় মুক্তিযুদ্ধে বিএনপি ও জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন বক্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে হেলিসিঙ্কিতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা। মঙ্গলবার হেলসিঙ্কির কন্তুলা কেরহো মিলনায়তনে এই সভার আয়োজন করে বিএনপি ফিনল্যান্ড শাখা। কামরুল হাসান জনির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শামসুল গাজী। সভার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। সভায় বক্তব্যে বিজয় দিবসে পুরানো চেতনার আলোকে নতুন দিনের আহ্বান ও সম্ভাবনাময় আলোকিত হওয়ার আশা প্রকাশ করেন প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন। আহ্বান জানান সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনাজুল হক, তাপস খান, আরিফুল ইসলাম, এনজামান ভুইয়া, আবদুল্লাহ আল মাসুদ সহ সংগঠনের বহু নেতাবৃন্দ ও সদস্যরা। ইতালিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতালি শাখার উদ্যোগে আয়োজন করা হয়। ইতালির মনফালকনে শহরের স্থানীয় একটি হলে এ সভার আয়োজন করা হয়। জিয়াউর রহমান খান সোহেলের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ লিটন ও দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম আনিস। বিশেষ অতিথি ছিলেন নুরুল আমিন খন্দকার ও রাকিব মোহাম্মদ ইলিয়াস। আরও উপস্থিত ছিলেন ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, সিরাজুল হক ভূঁইয়া টেনিস, শহীদুল্লাহ, ইসহাক মিয়া, রবি উল্লাহ সহ সংগঠনের আরও বহু সদস্য। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পর্তুগালে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে দেশটির স্থায়ী বিএনপি শাখা ও প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার দূতাবাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ব্যক্তিগত ইস্যু নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধেও প্রতিবাদ করেন বিক্ষুব্ধ জনতা। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজল আহমদ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিনাসুর রহমান, শাহজামাল সহ সংগঠনের বহু নেতাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
ভারতের আগ্রাসন যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমাদের এই মানববন্ধন, আমাদের ডেমনস্ট্রেশন এটা চলবেই চলবে। আমরা একটা মেসেজ দিয়েছি, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই। আমরা ইন্ডিয়ার গভর্নমেন্টকে একটা কথা জেনে বলে দিতে চাই যে ৭১-এ জন্ম নেওয়া বাংলাদেশ সেই বিগত দিনের বাংলাদেশ নয়। আগরতলা অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উপরে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে আমরা মানববন্ধন করতেছি, তার ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের ন্যাক্কারজনক কাজ যেন করার সাহস না পায়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনে কয়েক বছর ধরে নানাভাবে ভূমিকা রেখেছেন তিনি এবং নানান ত্যাগও স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে তিনি কোনো বাধা দেখেন না। বিষয়টি নির্বাচন কমিশনের বিষয় বলেও রংপুরে উল্লেখ করেছেন বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই এমন কথা তিনি বলেননি বলেও দাবি করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এর আগে এক ফেসবুক পোস্টেও এ দাবি করেন তিনি। বদিউল আলম মজুমদারের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলো শুরু হওয়ার আগে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বলে আমি মনে করি। তো তা সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তো আমি এই ভুল বোঝাবুঝিটার অবসান চাই। চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষার উদ্যোগ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। আর্থিক খাতের হাল হকিকত জানতে গেল 16 দিন ধরে দেশের বিভিন্ন আর্থিক দপ্তরে মতবিনিময় করে IMF মিশন। এ সময় জানানো হয়, ব্যাংক খাত, রাজস্ব আয় সহ অর্থনীতির নানা খাতের হালনাগাদ তথ্যপাত্র। সার্বিক বিষয়ে তুলে ধরতে দুপুরে সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যাশা পূরণ হয়নি। অর্থনৈতিক সংকট উত্তরণে সংস্কার উদ্যোগ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। জানান, আগামী ফেব্রুয়ারিতে বোর্ড সভায় 4র্থ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত দেবে IMF। এতে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার পথ সঠিক নয়, এতে মূল্যস্ফীতি উস্কে যায়। বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে তা সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে। প্লাস ডিসবার্সমেন্টে তো আমরা তাড়াতাড়ি বাড়াতে পারি, একজনের কাছে চাইবো এত, সে বলে আরো অ্যাসেস করি। অর্থাৎ সবভাবে দে আর ভেরি হ্যাপি। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি, তোমরা সঠিক তথ্য দিবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো, ফাঁকি দেওয়ার তো কোনো দরকার নেই।